আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যে টেস্টটা করব এটা হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যালকাইনিটি। এটা ওয়াটারের আরেকটা প্রপার্টি, একটা কেমিক্যাল প্রপার্টি যেটা আমরা এক্সামিনেশন করব। এখানে কিভাবে টেস্টটা করতে হয় সেটা প্রসিডিউর এবং তার মেথডোলজিগুলো দেখবো, তারপর ডেমনস্ট্রেশন তোমাদেরকে দেখানো হবে। তো এখানে অ্যালকাইনিটি পিএইচ এর যে চার্টটা একটু তোমরা সবাই অলরেডি জানো, পিএইচ টেস্ট করে এসছো। পিএইচ টেস্ট কিভাবে করতে হয়, কিভাবে বের করতে হয় এবং তার উপর বেস করে আমরা পানিকে কিভাবে ক্লাসিফাই করতে পারি পিএইচ এর উপর বেস করে, ভেরি ওয়েল দ্যাট। সো আমরা জানি যে পিএইচ এর ভ্যালু যদি বিলো 7 হয় একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে, বিশেষ করে 25 ডিগ্রিতে আসলে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলে থাকি যেখানে টেস্টের পিএইচ টেস্টটা করা হয়। কারণ পিএইচ এর ভ্যালুটাও আমাদের পানিতে যে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়নের যে কনসেন্ট্রেশন যেটা পিএইচ কন্ট্রোল করে, সেটা কিন্তু সেটার যে পানির সলিবিলিটি সেটা পিএইচ এর ভ্যালুর সাথে টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করতে পারে। সো পিএইচ টেস্ট যদি 25 ডিগ্রিতে করা হয় তখন বিলো 7 কোনো ওয়াটারকে আমরা সেটাকে বলতে হচ্ছে অ্যাসিডিক ওয়াটার। সেটা সাধারণত যেমন সোডা, বিভিন্ন ধরনের সোডা বা টেপ ওয়াটার যেটা বা বটল ওয়াটার, সেটা সাধারণত এরকম রেঞ্জে হয়। আর নিউট্রাল হবে যদি পিএইচ 7, আর অ্যালকালাইন বললে সাধারণত আমরা মিস, আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে। ওকে, পিএইচ এর ভ্যালুর উপর বেস করে আমরা পানিকে যেভাবে ক্লাসিফাই করতে পারি সেই ক্লাসিফিকেশন তোমরা অলরেডি জানো। কিন্তু এই ক্লাসিফিকেশন করার আগে পিএইচ এর ভ্যালুটাকে অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, দ্যাট মিন্স 25 ডিগ্রি সেন্টিগ্রেডে টেস্ট করতে হবে। কারণ টেম্পারেচার চেঞ্জ হলে পানিতে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনের যে সলিবিলিটি লেভেল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যদি আমরা 25 ডিগ্রিতে করি তাহলে বিলো 7 পিএইচ হলে সেটাকে আমরা অ্যাসিডিক বলি, 7 হলে নিউট্রাল, আর অ্যাবভ 7 টু 14 পর্যন্ত সলিউশনকে বলা হচ্ছে অ্যালকালাইন সলিউশন। তো আমরা এখানে আজকে যে টেস্টটা করব সেটা এই রেঞ্জের কম্পাউন্ড গুলো মানে অ্যালকালিনটি টেস্টটা করব। তো অ্যালকালিনটি টেস্টটা কি, আমরা যদি অ্যালকালিনের প্রথমে ডেফিনিশনটা দেখি একটু। হোয়াট ইজ অ্যালকালিনিটি? অ্যালকালিনিটি অ্যাসিডের অপোজিট, বুঝতেই পারছো। তো পানিতে অ্যালকালিনিটি যদি থাকে সেটা যেটা করতে পারে, পানিতে যদি আমরা অ্যাসিড অ্যাড করি, স্ট্রং অ্যাসিড অ্যাড করি, সেটাকে একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত নিউট্রালাইজ করতে পারে। তো কতটুকু নিউট্রালাইজ করতে পারবে আমি হাইলাইট করে রেখেছি, একটু খেয়াল করো। কতটুকু নিউট্রালাইজ করতে পারবে সেটার যেই ক্যাপাসিটি, সেটার মেজারমেন্ট করা হয় হচ্ছে অ্যালকালিনিটির মাধ্যমে। Alkalinity is a primarily a way of measuring the acid neutralization capacity of water. তো আমি এর পরবর্তী কথাগুলোতে যাওয়ার আগে আমরা যেটা করব যে এটার একটু ডেফিনিশন বা এটার কম্পাউন্ড গুলো কি কি সেটা আমরা একটু দেখবো। সেটা আমি আরেকটা স্লাইড একটু শেয়ার করতেছি, তারপর আমি এটার যে প্রবলেম গুলো সেগুলো আমরা এখানে দেখবো। তো অ্যালকালিনিটি আসলে সাধারণত দেখা যায় যে ন্যাচারাল ওয়াটার যদি হয় তিনটা কম্পাউন্ডের কারণে হয়ে থাকে। একটা হচ্ছে বাইকার্বনেট, একটা কার্বনেট, আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তো পানিতে যে কার্বনেট সিস্টেমটা কাজ করে সেটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, পানিতে কার্বনেট সিস্টেম ন্যাচারাল ওয়াটারে কিভাবে কাজ করে। তো পানিতে ন্যাচারাল ওয়াটারে যে কার্বন ডাই অক্সাইডটা থাকে, তোমরা কি দেখতে পাচ্ছ ওয়ার্ড ফাইলটা? Yes, ma'am. আমরা লাস্ট ক্লাসে কার্বন ডাই অক্সাইড কিভাবে পানিতে ডিজলভ হয় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। ডিজলভ হওয়ার পরে তার যে কনসিকুয়েন্টলি কি কি রিঅ্যাকশন করে এবং কি কি কম্পাউন্ড তৈরি করে সেটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, যেটা ন্যাচারাল কার্বনেট সিস্টেম বলা হয়। তো ন্যাচারালি আমরা জানি যে বিভিন্ন ফর্মে কার্বন ডাই অক্সাইড থাকে যেটা পানিতে একটা সার্টেন অ্যামাউন্টে সেটা অ্যাকুয়াস সলিউশনে সেটা ডিজলভ হয়, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাকুয়াস সলিউশনে। তারপর সেটা পানির সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড একটা উইক অ্যাসিড ফর্ম করে। তো এই রিঅ্যাকশনটা বোথ ডিরেকশনে ড্র করার কারণ হচ্ছে রিঅ্যাকশনটা কিন্তু কমপ্লিট না, যেহেতু এই অ্যাসিডটা হচ্ছে উইক অ্যাসিড, এটি ইনকমপ্লিট থাকে এবং আলটিমেটলি সেটা বোথ ওয়ে কাজ করে এবং একটা সার্টেন টাইম পরে সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। আবার কার্বনিক অ্যাসিড যেটা ফর্ম করে পানিতে সেটা আবার ডিসোসিয়েট হতে পারে, সেটা ডিসোসিয়েট হয়ে ফার্স্ট ডিগ্রি ডিসোসিয়েশনের মাধ্যমে প্রোটন ছেড়ে দেয় এবং কার্বনেট ফর্ম করে। আবার কার্বনেটও কি করতে পারে, প্রোটন ডিসোসিয়েটেড হয়ে একটা প্রোটন তৈরি করতে পারে, কার্বনেট ফর্ম করতে পারে। আচ্ছা, এই তিনটা রিঅ্যাকশন আসলে আসলে কার্বন ডাই অক্সাইড যখন পানিতে আসছে সেগুলোর সাথে তারপর তার পরবর্তী যে রিঅ্যাকশনগুলোর মাধ্যমে কার্বনেট এবং বাইকার্বনেট ফর্ম করছে। আবার পানিতে যদি কার্বনেট থাকে এবং সেখানে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম এই ক্যাটায়নটা থাকে পানির মধ্যে ডিজলভ ফর্মে, সেই ক্যালসিয়াম আবার কার্বনেটের সাথে রিঅ্যাকশন করে
ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করতে পারে, যেটা সাধারণত সলিড প্রেসিপিটেট ফর্ম করে। তো এটা হচ্ছে মোটামুটি কার্বনেট সিস্টেম, যেখানে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, কার্বনেট এবং বাইকার্বনেট তিনটা কম্পাউন্ড হতে পারে। আবার পানিতে যদি কার্বনেটের সাথে ক্যালসিয়াম থাকে ক্যাটায়ন হিসেবে, তখন কিন্তু কিছু ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড প্রেসিপিটেট ফর্ম করতে পারে। তো এগুলোর মধ্যে কোন কম্পাউন্ডটা কার্বনেট সিস্টেমে কার্বনিক অ্যাসিড, দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু রিঅ্যাকশন গুলো কিন্তু ইনকমপ্লিট, মানে বোথ ওয়ে রিঅ্যাকশন থাকবে। তো সেগুলো কিন্তু সার্টেন পয়েন্টে সার্টেন পিএইচ এ এসে ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে। তো এই ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে কিভাবে, বা কোন পিএইচ এ কোন কম্পাউন্ডটা বেশি থাকবে, এটা কার্বনিক অ্যাসিড বেশি থাকবে নাকি বাইকার্বনেট বেশি থাকবে পানির মধ্যে, না কার্বনেট বেশি থাকবে, এই তিনটার মধ্যে রিলেটিভ যে প্রপোর্শনটা সেটা আসলে ডিপেন্ড করে পানির পিএইচ, টেম্পারেচার এবং আরো কিছু প্যারামিটারের উপরে। তো পিএইচ এর সাথে এই তিনটা কম্পাউন্ডের যে রিঅ্যাকশন, সেটাকে আমরা এই গ্রাফটার মাধ্যমে দেখাতে পারি। এই গ্রাফটাতে প্রথমে আমরা একটু কম্পাউন্ড গুলো কোনটা গ্রাফটা কোন কম্পাউন্ডে সেটাতে আসি। গ্রিন কালারে যে মার্ক করা যে গ্রাফটা, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন, বা কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে পানির সাথে ডিসোসিয়েট হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে তার কনসেন্ট্রেশন। তারপর হচ্ছে রেড কালারে যে মার্ক করা যে গ্রাফটা, সেটা হচ্ছে বাইকার্বনেটের, আর ব্লু কালারের মার্ক করা যে গ্রাফটা, সেটা হচ্ছে কার্বনেট কনসেন্ট্রেশন। আর এক্স এক্সিসে হচ্ছে পিএইচ। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পিএইচ এর সাথে 0 to 40 ছবিতে দেখতে পাচ্ছ, 0 to 40, আর আর লেফট সাইডে ওয়াই অ্যাক্সিসে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ কনসেন্ট্রেশন মোল পার লিটার। এই তিনটা কম্পাউন্ডের রিলেটিভ কনসেন্ট্রেশন 0 to 1 সেটা এখানে দেখানো আছে। তো আমরা যদি গ্রিন কালারের গ্রাফটা প্রথমে রিড করা শুরু করি লেফট সাইডটা থেকে, দেখতে পাচ্ছ এখানে 1 যখন আমাদের পিএইচ এর ভ্যালু ইভেন টিল অ্যারাউন্ড 4 পর্যন্ত পিএইচ এর ভ্যালু হচ্ছে, যখন 4 পর্যন্ত থাকছে তখন রিলেটিভ কনসেন্ট্রেশন 1। সেটা কোন কম্পাউন্ডে? এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডে। দ্যাট মিন্স যদি পিএইচ 4 পর্যন্ত থাকে, দ্যাট মিন্স মোর অ্যাসিডিক সলিউশন, তখন মোস্ট অফ দা আয়নই থাকছে কি ফর্মে? কার্বনিক অ্যাসিড ফর্মে। তারপর যখন পিএইচ আরো বাড়ছে, যদি আরো বেশি পিএইচ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি কমে আসছে। গ্র্যাজুয়ালি কমে আসবে মানে কি? একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখলাম, সেই ইকুয়েশনে তখন কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি ফর্ম করবে? কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে ফর্ম করবে হচ্ছে বাইকার্বনেট। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা পিএইচ এর ভ্যালু যখন কমে আসছে, পিএইচ এর ভ্যালু যখন বাড়ছে, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হচ্ছে এবং কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে আসছে, কিন্তু সেখানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ছে। আমরা যদি একটা নির্দিষ্ট পিএইচ এর জন্যই বলি, সে ধরো এইটার জন্য এই পিএইচ এর ভ্যালু 5 এর জন্য এইটুকু হচ্ছে বাইকার্বনেট আর এইটুকু হচ্ছে কার্বনিক অ্যাসিড। মানে ইন টোটাল মিলে কত হবে? ইন টোটাল মিলে কিন্তু একই থাকবে, মানে টোটাল কনসেন্ট্রেশন সেম, কিন্তু এখানে যতটুকু কার্বনিক অ্যাসিড ছিল তার মধ্যে এই অংশটুকু ডিসোসিয়েট হয়ে সেটা কি করছে? বাইকার্বনেট ফর্ম করছে। তারপর পিএইচ এর ভ্যালু যত বেশি হবে তত দেখা যাচ্ছে যে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি বাড়ছে, কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কিন্তু গ্র্যাজুয়ালি কমছে। তো একটা নির্দিষ্ট পিএইচ এ এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স, এবং সেটার ভ্যালু কত? রিলেটিভ কনসেন্ট্রেশনের ভ্যালু হচ্ছে 0.5। তার মানে হচ্ছে এখানে কার্বনিক অ্যাসিডও 50% আছে, পানিতে যে পরিমাণ এই কার্বনেট সিস্টেমটা আছে তার মধ্যে কার্বনিক অ্যাসিড 50% আর বাইকার্বনেট হচ্ছে 50%। এবং এই যে পিএইচটা, এই পিএইচটা হচ্ছে 6.34। এই পিএইচটা, এটা হচ্ছে এই ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যখন এসে দুইটা কম্পাউন্ডই ইকুইলিব্রিয়ামে আসছে, সেই পিএইচটা হচ্ছে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো পিএইচ 6.34 এ হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট দুটার কনসেন্ট্রেশনই ইকুয়াল। তো পিএইচ যখন আরো বাড়তে থাকে, এই দিকে যদি 7, 8 আমরা এদিকে দেখি, তোমরা দেখো যে 7, 8 এর পরে, এটার পরে দেখা যাচ্ছে গ্রিন কালারের গ্রাফটা যে এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি মিস। তার মানে কি? তার মানে যদি 8 এর থেকে বেশি হয়, সেখানে পানিতে আর কোনো কার্বনিক অ্যাসিড থাকবে না, সেটা মোস্টলি তাহলে কি ফর্মে চলে যাবে? তখন বেশিরভাগটাই হবে হচ্ছে বাইকার্বনেট। আবার যখন এর থেকে বেশি পিএইচ হবে, তখন বাইকার্বনেট আবার ডিসোসিয়েট হতে থাকবে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমতে থাকবে এখানে, আর
ব্লু কালারের যে গ্রাফটা সেটা দেখছে যে সেখান থেকে আস্তে আস্তে ভ্যালুটা বাড়ছে, তখন যেটা ফর্ম করবে বাইকার্বনেট ডিসোসিয়েট হতে থাকবে এবং কার্বনেট ফর্ম করতে থাকবে। হায়ার পিএইচ এ কার্বনেটের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়বে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমবে, এবং এই দুটার কনসেন্ট্রেশন যখন ইকুয়াল হবে বাইকার্বনেট এবং কার্বনেট, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এবং এটা সাধারণত অ্যাটেন্ড করে এই পিএইচটা হচ্ছে, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 10.33 অ্যারাউন্ড। আচ্ছা, এখন আমরা যদি আগের ইকুয়েশন গুলো যেটা দেখছিলাম সেটাতে আমরা যদি যাই, আমরা যে আগের ইকুয়েশন গুলো দেখছিলাম, তিনটে ইকুয়েশন দেখছিলাম যে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড ফর্ম করছে, কার্বনিক অ্যাসিড আবার বাইকার্বনেটে ডিসোসিয়েট হচ্ছে, এবং বাইকার্বনেট হচ্ছে কার্বনেটে ডিসোসিয়েট হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে এই তিনটা কম্পাউন্ডের কনসেন্ট্রেশন কতটুকু হবে, কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে, সেটা ডিপেন্ড করবে কিন্তু পানির পিএইচ অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচারের উপরও। যখন দেখা যায় পানির পিএইচ কম থাকবে তখন কোন কম্পাউন্ডের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে? এই গ্রাফ থেকে কি বুঝতে পারছো বলো তো? সে ধরো বিলো 4, তখন কোন কম্পাউন্ডের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি? বাইকার্বনেট। বিলো 4 হলে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড H2CO3। H2CO3 কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে সবচেয়ে বেশি। তারপর আমি আরেকটা পিএইচ বলি, যে ধরো পিএইচ 6 যখন থাকবে তখন পানিতে কোন কোন কম্পাউন্ড বেশি থাকবে, কোনটা কি কি থাকবে? কার্বনিক অ্যাসিড ও বাইকার্বনেট সমান পরিমাণে থাকে। হ্যাঁ, আমি সেই H2CO3 বেশি থাকবে 6 হলে। 6 হলে H2CO3 স্লাইটলি বেশি থাকবে এবং তার সাথে সাথে পানিতে বাইকার্বনেটও থাকবে। তারপর ইন্টারসেক্ট করছে না? হ্যাঁ, এই 6 এ দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করছে না, তাহলে তো সমান। 6.34 এ, 6.34 জি ম্যাম। 6 এ হচ্ছে একটু বেশি। এরপর যদি আমরা আসি 8 এ, 8 পিএইচ 8 এ, তাহলে কোন কম্পাউন্ডটা থাকছে বেশি, ডমিনেন্ট কম্পাউন্ডটা কোনটা হচ্ছে পানিতে 8 এ? বাইকার্বনেট। বাইকার্বনেট। তারপর যদি আমরা বলি হচ্ছে সে 9.5 এ, 9.5 এ কোন কোন কম্পাউন্ড থাকছে এবং কোনটা মেজর স্পিসিস? বাইকার্বনেট। কার্বনেট আর বাইকার্বনেট। কার্বনেট আর বাইকার্বনেট। আর মেজর স্পিসিস বা ডমিনেন্ট স্পিসিস কোনটা, কোনটা বেশি থাকছে? বাইকার্বনেট। বাইকার্বনেট। এরপর যদি আমরা আসি 12 এ, 12 এ কম্পাউন্ড কোনটা বেশি থাকছে? 12 কার্বনেট। কার্বনেট, মোস্টলি কার্বনেট। তো আশা করি বুঝতে পারছো যে পানির পিএইচ এর সাথে সাথে এই যে রিঅ্যাকশনটা সেটা কোন ডিরেকশনে আসলে মুভ করবে, হ্যাঁ, কোন ডিরেকশনে মুভ করবে বা কোন কম্পাউন্ড গুলো পানিতে ডমিনেন্ট হবে সেটা এটার উপরে ভ্যারি করবে। যদিও রিঅ্যাকশন গুলো এইগুলোই, কিন্তু রিঅ্যাকশন গুলো পানির পিএইচ এর সাথে সাথে এইভাবে করে ভ্যারি করতে থাকবে। এটা বুঝতে পারলে আশা করি তোমরা অ্যালকালিনিটির যে চেঞ্জ গুলো সেটা বুঝতে পারবে। এখন আমরা আবার আগের ম্যানুয়ালটাতে চলে আসি। ম্যানুয়ালটাতে চলে আসি, এখানে ছিল যে অ্যালকালিনিটি হচ্ছে তোমার অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি ডেভেলপ করে, সেটার একটা মেজারমেন্ট, সেটা সামহাউ মেজার করি। এখন ন্যাচারাল ওয়াটারে কি কম্পাউন্ড থাকলে পানিতে অ্যালকালিনিটি ডেভেলপ করবে, মানে কোন কম্পাউন্ড পানিতে থাকা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারবে, সেই কম্পাউন্ড গুলো যদি আমরা এখানে দেখি, দেখো তিনটা কম্পোনেন্ট মেইনলি ন্যাচারাল ওয়াটারের ক্ষেত্রে, আমি বারবার বলছি ন্যাচারাল ওয়াটার, ডট ওয়েস্ট ওয়াটার অনেকভাবে জেনারেট হতে পারে, যেমন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আসতে পারে, সেক্ষেত্রে না, কিন্তু ন্যাচারাল ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোক্সিল, কার্বনেট এবং বাইকার্বনেট, সাধারণত এই তিনটা কম্পাউন্ডই আমাদের কিন্তু অ্যালকালিনিটি ডেভেলপ করতে পারে। এটা কিভাবে করতে পারে একটু খেয়াল করে যদি দেখো, আমরা বলছি অ্যালকালিনিটি হচ্ছে ইজ এ মেজারমেন্ট অফ অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি। অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে অ্যাড করার সাথে সাথে পানিতে কি অ্যাড করি, আসলে পানিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যায়। তো এই হাইড্রোজেন আয়নকে কনজিউম করতে পারবে বা তার সাথে রিঅ্যাকশন করতে পারবে যে কম্পাউন্ড গুলো, সেগুলোই তো আসলে অ্যালকালিনিটি ফর্ম করবে না? পানির মধ্যে দেখো হাইড্রোক্সিল আয়ন যদি থাকে, হাইড্রোক্সিল আয়ন কি হাইড্রোজেন আয়নকে কনজিউম করতে পারবে? পারবে কিনা? পারবে। তো এগুলো তিনটাই আসলে যেটা করতে পারবে, হাইড্রোজেন আয়নের সাথে, মানে অ্যাসিড যদি আসে, প্রোটন যদি পানিতে অ্যাডিশনাল আসে, সেটার সাথে রিঅ্যাকশন করতে পারবে, সেটাকে নিউট্রালাইজ করতে পারবে,
তো এই কম্পাউন্ড গুলোই, এই তিনটা কম্পাউন্ডই কিন্তু পানিতে অ্যালকালিনিটি ডেভেলপ করে। তার মানে আমি অ্যালকালিনিটি মেজারমেন্ট কিভাবে করব? পানিতে যদি থাকা ন্যাচারাল ওয়াটারে থাকা হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন এবং কার্বনেটের কনসেন্ট্রেশন যদি আমরা বের করি, সেটাকে আমরা অ্যালকালিনিটি হিসেবে বের করতে পারবো। যদিও তিনটা কম্পাউন্ডের অ্যালকালিনিটি বা তিনটা কম্পাউন্ডের অ্যাসিড নিউট্রালাইজেশন করার ক্যাপাসিটি কিন্তু সেম না। এইটা হাইড্রোক্সিল আয়ন এবং বাইকার্বনেট, হাইড্রোক্সিল আয়ন বাইকার্বনেট প্রথম যে দুইটা, সেটা কয়টা হাইড্রোজেন আয়নকে বা প্রোটনকে নিউট্রালাইজ করতে পারবে বলো তো? একটা। একটা। আর কার্বনেট? দুইটা মিস। কার্বনেট কিন্তু দুইটা। তার মানে তিনটা কম্পাউন্ড হলে তিনটা কম্পাউন্ডের কিন্তু অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি সেম না। সিমিলারলি যদি ন্যাচারাল ওয়াটার না হয়ে অন্য টাইপের ওয়াটার হয়, যেখানে অন্য সোর্স থেকেও অন্যান্য কম্পাউন্ডের কারণেও এই অ্যালকালিনিটি ডেভেলপ করে, সেখানে তোমার স্পিসিসের সাথে সাথে অ্যাসিড নিউট্রালাইজেশন করার ক্যাপাসিটি কিন্তু ভ্যারি করবে। এটা কিন্তু ফিক্সড কিছু না। তো ন্যাচারাল ওয়াটারের ক্ষেত্রে মোস্টলি এই তিনটা কম্পাউন্ড অ্যালকালিনিটি ডেভেলপ করবে। তার মধ্যে সবচাইতে অ্যাসিড নিউট্রালাইজেশন করার ক্যাপাসিটি যদি প্রশ্ন করা হয় যে সবচাইতে কোনটার বেশি, সেটার ক্ষেত্রে কিন্তু কার্বনেটের বেশি। তো দুইটার কিন্তু কিন্তু একই রকম না। যেটা আমরা যখন ক্যালকুলেশনটা করার সময় আমাদেরকে এই কনসিডারেশনটা রাখতে হয় যে সবগুলো কিন্তু অ্যাসিডকে সমান পরিমাণে নিউট্রালাইজ করতে পারে না। এখন আসো ন্যাচারাল ওয়াটার যেই পিএইচ এ থাকে, ন্যাচারাল ওয়াটারের পিএইচ ইউজুয়ালি কত হয় বলো তো? তোমরা তো পিএইচ টেস্ট করেছো বা সেটা 6.5 থেকে 8.5। 6.5 থেকে 8.5। তো একটু আগে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, একটু আগে যে গ্রাফটা দেখেছিলাম পিএইচ 6.5 থেকে 8.5, এই রেঞ্জটা যদি এখানে দেখো, তাহলে এই রেঞ্জে ডমিনেন্ট স্পিসিসটা কোনটা এই কার্বনেট সিস্টেমের মধ্যে? কার্বনেট আর Bicarbonate। কার্বন। কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বন 6.5 থেকে 8.5 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোস্টলি থাকে হচ্ছে কি থাকছে এখানে, কিছুটা কার্বনিক অ্যাসিড থাকতে পারে আর থাকে হচ্ছে বাইকার্বনেট। তো কার্বনিক অ্যাসিড তো অ্যালকালিনিটি তৈরি করছে না, করছে? অ্যালকালিনিটি কে করছে? যে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারবে। তো কার্বনিক অ্যাসিডের তো আসলে অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি নাই। তাহলে অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি আছে, এরকম মেজর কম্পাউন্ডটা তখন কোন ফর্মে থাকবে? ন্যাচারাল ওয়াটারে কোন ফর্মে থাকবে বলো তো? মিস বাইকার্বনেট ফর্মে। বাইকার্বনেট, এক্স্যাক্টলি। এটাই হচ্ছে যে তিনটা কম্পাউন্ড, আমরা যদিও বারবার বলছি যে তিনটা কম্পাউন্ড আসবে, কিন্তু ন্যাচারাল ওয়াটারের ক্ষেত্রে যদি বলো, ন্যাচারাল ওয়াটার যেখানে পিএইচ হবে তোমার অ্যারাউন্ড নিউট্রাল বা কিছুটা অ্যালকালাইন হয় ইউজুয়ালি, সেই সমস্ত পিএইচ এ দেখা যায় যে মেজর যে কম্পাউন্ডটা পানিতে এই অ্যালকালাইনটি ডেভেলপ করবে, সেটা ডমিনেন্ট স্পিসিসটা হচ্ছে বাইকার্বনেট। এবং সেটা কেন, সেটার জন্যই আমি একটু আগে গ্রাফটা এক্সপ্লেইন করলাম যে কার্বনেট সিস্টেমে পিএইচ এর সাথে সাথে কিভাবে এই কার্বনেট বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা কিভাবে চেঞ্জ হয়। তো ন্যাচারাল ওয়াটারের ক্ষেত্রে মোস্টলি যেই কারণে অ্যালকালিনিটি ডেভেলপ করবে সেটা হচ্ছে বাইকার্বনেট স্পিসিস। অনেক সময় আমরা বাইকার্বনেট অ্যালকালিনিটি এটার কারণে বলে থাকি। তো অ্যালকালিনিটি থাকলে এখন সুবিধা কি না সুবিধা কি সেগুলো একটু যদি আমরা ডিসকাস করি। অ্যালকালিনিটি হচ্ছে আসলে পানিতে যদি থাকে, দেখা যায় যে মোটামুটি একটা রিলেটিভলি কনস্ট্যান্ট পিএইচ, একদম কনস্ট্যান্ট না হলেও পিএইচটাকে মানে কিছুটা কনস্ট্যান্ট রাখতে পারে, বাফারিং ক্যাপাসিটি ডেভেলপ করে। বাফারিং ক্যাপাসিটি তো তোমরা জানো তাই না, কেমিস্ট্রিতে পড়ে আসছো না? জি মিস। বাফারিং ক্যাপাসিটিটা কি বলতে পারবে, মনে আছে? মিস, যে স্মল পিএইচ এর মানে সলিউশনটা মিস হচ্ছে মানে সলিউশনে পিএইচ টাকে কন্ট্রোল করে। যদি বেসিক হয় তাহলে মানে হচ্ছে অ্যাসিডিক রিঅ্যাকশন করে নিউট্রাল করে ফেলে, অথবা অ্যাসিডিক থাকলে মিস বেসিক রিঅ্যাকশন করে নিউট্রাল করে ফেলে। থ্যাংক ইউ। মানে বাফারিং ক্যাপাসিটি হচ্ছে পানিতে কিছুটা পরিমাণ অ্যাডিশনাল যদি অ্যাসিড বা বেস অ্যাড করি, সেটা যদি পানির পিএইচ এর চেঞ্জটাকে রেজিস্ট করতে পারে বা কনস্ট্যান্ট রাখতে পারে, তাহলে হচ্ছে পানির বাফারিং ক্যাপাসিটি ডেভেলপ করে। তো এই বাফারিং ক্যাপাসিটিটা পানিতে এই ধরনের কম্পাউন্ডের কারণে ডেভেলপ করে। এই ধরনের কম্পাউন্ড যেহেতু অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে, হাইড্রোক্সিল, বাইকার্বনেট এবং কার্বনেট, তো দেখা যায় যে এটা একটা বাফারিং ক্যাপাসিটি ডেভেলপ করে, যে সামান্য পরিমাণ কিছুটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড দেওয়ার পরও এটার পিএইচটাকে কনস্ট্যান্ট রাখার সেই অ্যাবিলিটি ডেভেলপ করে। আচ্ছা, তো পানিতে দেখা যায় যে যেটা বললাম ন্যাচারাল ওয়াটারে বাইকার্বনেটটাই হচ্ছে মেজর কম্পাউন্ড যেটা অ্যালকালিনিটি তৈরি করছে। এবং পানির মধ্যে দেখা যায় যখন
অ্যালকাইনিটি ডেভেলপ করে যখন সেটার সাথে সাথে দেখা যায় কিছু কার্বনেট যদি থাকে বেশি, কার্বনেট থাকলে সাথে সাথে ক্যালসিয়ামও থাকে, কারণ ক্যালসিয়াম কার্বনেট আয়ন পানিতে হার্ডনেস এবং অ্যালকাইনিটি দুটোই ডেভেলপ করে, এবং এই দুটো পানিতে অনেক ক্ষেত্রে আসতে পারে যখন পানিটা হচ্ছে লাইমস্টোন, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটার, যেটা মাটির মধ্য দিয়ে ট্রাভেল করে, তখন যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইডের যে সলিউশন সেটা কি করে লাইমস্টোনের সাথে রিঅ্যাকশন করে সেটা থেকে কার্বনেট এবং ক্যালসিয়াম দুটোকেই কিন্তু ডিজলভ করে পানির কণটাকে নিয়ে আসে। তো পানির মধ্যে অনেক সময় অ্যালকালিটি বেশি থাকলে সেই সাথে সাথে এলিভেটেড হার্ডনেসও আমরা পাই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের কম্পাউন্ড থেকে। আমি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে আমি পরে আসছি। আমরা টেস্ট কিভাবে করব, আমি টেস্টের মেথোডোলজিতে আগে যাই। তো আমরা দেখলাম যে এখানে একটু আগের যে আমরা রিঅ্যাকশন গুলো দেখলাম কার্বন সিস্টেমে, সেখানে কিছু ইম্পর্টেন্ট পিএইচ ছিল যেগুলো ছিল রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখানে যদি এই জিনিসটাতে আমি আবারও যাই, এইটা এখানে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে 6.33 তে যখন থাকছে এবং বিলো 6.3 তখন কার্বনেট সিস্টেমে মেজর স্পিসিস হচ্ছে কার্বনিক অ্যাসিড, আর 6.33 থেকে তোমার অ্যারাউন্ড 9 বা 9.5 পর্যন্ত মেজর স্পিসিস হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট, আর তার থেকে যদি বেশি হয় তখন দেখা যায় মেজর ডোমিনেন্ট স্পিসিস হচ্ছে কার্বনেট হবে। এইখান থেকে আমাদের যখন অ্যালকাইনিটি ডিটারমিনেশন করব সেটা এই পিএইচ গুলো আসলে ডোমিনেন্ট করে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের কম্পাউন্ডটা বেশি আছে, কোন ধরনের কম্পাউন্ডটা কম আছে। তো আমাদের অ্যালকাইনিটি ডিটারমিনেশন টেস্টটা খুব সিম্পল, মানে তার যে প্রিন্সিপালটা খুবই সিম্পল। তোমরা এর আগের দিন যেটা করে আসছো কার্বন ডাইঅক্সাইড টেস্টে সিমিলার টাইপের ভলিউমেট্রিক বা টাইট্রেশন মেথোডোলজির মাধ্যমে আমরা এখানে অ্যালকাইনিটি টেস্ট করে থাকি, যেখানে আমরা যেহেতু এখানে অ্যালকাইনিটি টেস্ট করছি মানে অ্যাসিড নিউট্রালাইজেশন ক্যাপাসিটি কতটুকু সেটা টেস্ট করব, দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রং অ্যাসিড এখানে ইউজ করে থাকি এই টাইট্রেশনে ট্রাইটেন্ট হিসেবে। সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটোই ব্যবহার করা হতে পারে, যেতে পারে, কিন্তু আমরা আমাদের টেস্টের জন্য এখানে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা টাইট্রেশন করব উইথ সালফিউরিক অ্যাসিড একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে আমরা পরে আসছি। তো সালফিউরিক অ্যাসিড যদি যেহেতু স্ট্রং অ্যাসিড সেটা এখানে রিঅ্যাকশন করবে এবং রিঅ্যাকশন করতে করতে পানির পিএইচটাকে গ্র্যাজুয়ালি হচ্ছে কমাতে থাকবে। গ্র্যাজুয়ালি যখন কমাতে থাকবে তখন যে রিঅ্যাকশন গুলো হবে, সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি আমরা, সেখানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে যে রিঅ্যাকশনটা হবে পানিতে, যদি পানির পিএইচ সে ধরে নিচ্ছি অ্যালকালাইন, তো পানির পিএইচ যদি ইনিশিয়ালি 8.3 থেকে বেশি থাকে, পিএইচ গ্রেটার দেন আমি ধরে নিচ্ছি 8.3, তখন দেখা যায় ডোমিনেন্ট স্পিসটা তখন কোনটা বলো তো? পানির পিএইচ যদি 8.3 থেকে বেশি থাকে, তো আগে আমরা করে এসেছি ম্যাডাম কার্বনেট, তখন হচ্ছে হ্যাঁ বাইকার্বনেট, ওটা বাইকার্বনেট হবে না? পানির পিএইচ 8.3 থেকে বেশি কিন্তু আমি বলছি কার্বনেট হবে। তখন হচ্ছে কার্বনেট, তখন মিস, ডোমিনেন্ট। আপনি না কার্বনেট বলেছিলেন- মিস, আপনি আমি আবার- বলেছিলেন আচ্ছা আমি আবার দেখাচ্ছি, জি, তুমি নিশ্চিত দেখো আবার। 8.3 থেকে যদি 8.3 থেকে বেশি, হ্যাঁ তখন হচ্ছে আসলে বাইকার্বনেট, ঠিক আছে সরি ও ঠিকই বলেছে, 8.3 থেকে যখন বেশি থাকবে তখন হচ্ছে আসলে এই বাইকার্বনেট, এবং কার্বনেট হচ্ছে খুব কম, হ্যাঁ মেইনলি হচ্ছে বাইকার্বনেটটাই হচ্ছে বেশি থাকছে। তো পানির পিএইচ যখন 8.3 থেকে বেশি থাকে তখন এক ধরনের রিঅ্যাকশন হতে পারে, আর মানে সেখান থেকে 8.3 পর্যন্ত ড্রপ করতে, আর 8.3 পরে আরেক ধরনের রিঅ্যাকশন হতে পারে। 8.3 থেকে যখন বেশি থাকে আমরা দেখতে পাচ্ছি যে 8.3 থেকে বেশি থাকলে একটু খেয়াল করো এখানে বাইকার্বনেট এবং কার্বনেট দুইটাই কিন্তু আছে, তাই আছে না? জি, অল্প পরিমাণে জি, miss। কার্বনেট আছে, অল্প পরিমাণে, হ্যাঁ। তো যখন আমরা 8.3 থেকে বেশি থাকে তখন আমরা যদি টেস্টে স্ট্রং অ্যাসিড অ্যাড করা শুরু করি, যদি পানির মধ্যে কার্বনেট থাকে, যদি পানির মধ্যে তখন কার্বনেট থাকে তখন এটা হাইড্রোজেন আয়নগুলোকে কনজিউম করবে, এবং হাইড্রোজেন আয়নকে কনজিউম করলে এটা রিঅ্যাকশনটা কি কম্পাউন্ড তৈরি করবে? যখন আমরা এখানে টাইট্রেশন করছি পানির পিএইচ যদি অ্যাবাভ 8.3 হয় তখন ইনিশিয়ালি যখন আমরা অ্যাসিড অ্যাড করব তখন পানির মধ্যে যে কার্বনেট আয়নটা থাকবে সেই কার্বনেট আয়নটা রিঅ্যাকশন করবে এবং বাইকার্বনেট ফর্ম করবে। এরপর নেক্সট স্টেপে যখন আমরা পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 8.3 সমান হবে এবং টাইট্রেশন করতে থাকবো, এন্ড পয়েন্ট আসতে থাকবে হচ্ছে আপ টু 4.5 পর্যন্ত,
এইখানে এখানে যেটা হবে, এখানে হচ্ছে আগে যে কার্বনেটটা ফর্ম করছে, কার্বনেট হাইড্রোজেন আয়নের সাথে রিঅ্যাকশন করে বাইকার্বনেট ফর্ম করেছে, এবং পানির মধ্যে এক্সিস্টিং যে সমস্ত বাইকার্বনেট আছে সবগুলোই রিঅ্যাকশন করা শুরু করবে এই প্রোটনের সাথে, এবং রিঅ্যাকশন করে সেটা কি ফর্ম করবে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্ম করা শুরু করবে। আমি আবার বলছি, আমরা কিন্তু টেস্ট যখন করবো, টেস্টে দুটো স্টেপে আসলে করা হয়। একটা হচ্ছে 8.3 উপর থেকে 8.3 পর্যন্ত অবজারভেশন করা হয়, আর একটা হচ্ছে 8.3 থেকে 4.5 পর্যন্ত অবজারভেশন করা হয়। তো আমরা একটু আগে যেই কার্বন সিস্টেমের গ্রাফ দেখলাম, যদি 8.3 থেকে উপরে থাকে তখন দেখা যায় যে খুব সামান্য পরিমাণে হলেও কার্বনেট থাকে, কিন্তু মোস্টলি হচ্ছে বাইকার্বনেট থাকে। তো সেখানে রিঅ্যাকশনটা হয় যদি পানির মধ্যে কার্বনেট যেটা থাকে সে অল্প পরিমাণ যতটুকুই হোক, যদি বেশি থাকে যেমন হাই পিএইচ হয়, যদি 10 হয় তখন কার্বনেটের পরিমাণ বেশি থাকবে, যদি 8.3 কাছাকাছি হয় তখন কার্বনেটের কনসেন্ট্রেশন কম থাকবে। যতটুকুই থাকুক না কেন, পিএইচটা যখন 8.3 বেশি থাকবে, যদি আমরা তখন টাইট্রেশন শুরু করি, সেটাকে টাইট্রেশন করতে করতে যেহেতু স্ট্রং অ্যাসিড ইউজ করা হচ্ছে, পানির পিএইচ এর ভ্যালুটা কি হতে থাকবে, গ্র্যাজুয়ালি কি হতে থাকবে বলো তো, কমতে থাকবে। কমতে থাকবে। তো আমাদের যখন টাইট্রেশন হবে তখন আসলে দুটো স্টেপে হবে, একটা হচ্ছে 8.3 থেকে স্ট্রং অ্যাসিড কোনটা ইউজ করতেছি আমরা? সালফিউরিক অ্যাসিড অথবা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটোই ইউজ করা যেতে পারে। তো আমরা আমাদের টেস্টে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করব। আচ্ছা pH হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু বলে দিচ্ছি, তারপর যদি কনফিউজ থাকে বলো। আমাদের এখানে ধরে নিচ্ছে আমার ইনিশিয়াল পিএইচ, আমার পানির ইনিশিয়াল পিএইচ হচ্ছে সাপোজ 10, সাপোজ যদি 10 থাকে, সেক্ষেত্রে আমার সেখানে কার্বনেট সিস্টেমে এখানে কার্বনেটও আছে, বাইকার্বনেটও আছে। ওকে, কিন্তু আমরা একটু আগে গ্রাফটা থেকে এটা আশা করি বুঝতে পেরেছো। তো যেটা এই সময় যখন আমরা রিঅ্যাকশন মানে টাইট্রেশন করতে থাকবো, টাইট্রেন অ্যাড করতে থাকবো, সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে থাকবো, সালফিউরিক অ্যাসিড থেকে পানিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন কার্বনেটের যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, এবং কার্বনেট এই অ্যাডিশনাল হাইড্রোজেন আয়নের সাথে রিঅ্যাকশন করে বাইকার্বনেট ফর্মেশন শুরু হবে। এবং এই ফর্মেশনটা বা এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে যখন পানির পিএইচটা হবে 8.3। ঠিক আছে, তখন কি হবে, পানির পিএইচটা 8.3 তে আসা মানে হচ্ছে সকল বাইকার্বনেট যেটা পানিতে এক্সিস্ট করছিল সেটা তখন বাইকার্বনেট, সকল কার্বনেট যেটা এক্সিস্ট করছিল সেটা রিঅ্যাকশন করে বাইকার্বনেট ফর্ম করে ফেলেছে। এরপরে সেকেন্ড স্টেপে আমরা যখন আবারও টাইট্রেশন শুরু করব, মানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করা শুরু করব, তখন আবার পিএইচ কমতে থাকবে, এবং তখন পানিতে যে কম্পাউন্ডটা আছে, কি কি কম্পাউন্ড ছিল, কার্বনেট ছিল এবং বাইকার্বনেট ছিল, কিন্তু কার্বনেট অলরেডি ফার্স্ট স্টেপে কি ফর্ম করেছে, অলরেডি ফার্স্ট স্টেপে বাইকার্বনেট ফর্ম করেছে। বাইকার্বনেট ফর্ম করেছে। তো পানিতে আগে থেকেই বাইকার্বনেট ছিল, এবং যেটা কার্বনেটও ছিল সেটা ফার্স্ট স্টেপে টাইট্রেশনে সেগুলোও কিন্তু সেই কম্পাউন্ডগুলো বাইকার্বনেটে ফর্মেশন হয়ে গেছে। সকল বাইকার্বনেট সেকেন্ড স্টেপ টাইট্রেশনে রিঅ্যাকশন করা শুরু করবে হাইড্রোজেন আয়নের সাথে, এবং সেটা রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড ফর্মেশন শুরু হবে। এবং এই রিঅ্যাকশনটা সেকেন্ড ফেজে যে রিঅ্যাকশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে, মানে সকল কম্পাউন্ডই কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে পিএইচ যখন 4.5 এ আসবে। ঠিক আছে, এখন এই যে দুইটা স্টেপের টাইট্রেশনটা কোন পিএইচ এ আসছে সেটা কিন্তু হচ্ছে এর আগের যে আমরা গ্রাফটা দেখেছি সেখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। পানির পিএইচ যখন আসলে 8.3 তে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আর তেমন কোনো কার্বনেট থাকে না, তখন কার্বনেট রিঅ্যাকশন করতে করতে বাইকার্বনেট ফর্ম করবে। আর পানির পিএইচ যদি 4.5 এ থাকে, তখনও মোস্ট অফ দ্য স্পিসিস কার্বনেট সিস্টেমে কোন ফর্মে থাকে, 4.5 বা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডে। তো এই দুটোই এখানে আমাদের কিছু আবার ইয়া থাকে না, বাইকার্বনেট তো অল্প একটু কিছু থাকে, খুব 4.5 সামান্য, মানে আসলে দেখা যায় রিঅ্যাকশন এন্ড পয়েন্ট গুলো এই পিএইচ এ আমরা পাই। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আসলে আমাদের যে রিঅ্যাকশনের বা টাইট্রেশনের যে এন্ড পয়েন্ট গুলো, সেইটা কিন্তু আসলে ওই কার্বনেট সিস্টেমের যে গ্রাফটা সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে কত পিএইচ এ আমরা এন্ড পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো যে পিএইচ এখানে যে টাইট্রেশনটা করব, টাইট্রেশনে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি পানির পিএইচ ইনিশিয়ালি বেশি, অ্যারাউন্ড 10 যদি হয়, সেখানে আমাদের দুই স্টেপে টাইট্রেশন করতে হবে। ফার্স্ট স্টেপে 10 থেকে 8.3 তে নামবে, সেই সময় পানির মধ্যে দুই ধরনের কম্পাউন্ড আছে, যদি পানিতে পিএইচ এর ভ্যালুটা 10 হয়, কার্বনেটও থাকবে বাইকার্বনেটও থাকবে, কিন্তু ফার্স্ট স্টেপ টাইট্রেশনে শুধুমাত্র রিঅ্যাকশন করবে কার্বনেট, যেটা হাইড্রোজেন আয়ন বা গোল্ডেন ক্লাস হবে। সরি তোমাদের কথা কেটে আসছে, আমি বুঝতে পারিনি।
হ্যালো, শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ফার্স্ট স্টেপে পিএইচ আমি ধরে নিচ্ছি যে 10 থেকে 10.3 পর্যন্ত নামতে, তখন যে রিঅ্যাকশনটা হবে, যদিও পানিতে দুই ধরনের কম্পাউন্ডই অ্যালকালিনিটি কজিং কম্পাউন্ডই আছে, একটা হচ্ছে বাইকার্বনেটও আছে, কার্বনেটও আছে, কিন্তু ফার্স্ট স্টেপে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে শুধুমাত্র কার্বনেট স্পিসিস। সেখানে স্ট্রং অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন কনজিউম করে বাইকার্বনেট ফর্ম করবে, এবং এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে এই রিঅ্যাকশনের এন্ড পয়েন্টটা বা কমপ্লিশন পয়েন্টটা হচ্ছে পিএইচ 8.3 তে। ফার্দার যদি আমরা আবারও টাইট্রেশন করি সালফিউরিক অ্যাসিড দিয়ে, তখন পিএইচ গ্র্যাজুয়ালি কমতে থাকবে, এবং তখন কি হবে, পানিতে যে কার্বনেট ছিল যেগুলো বাইকার্বনেটে ট্রান্সফর্ম করে গেছে, এবং পানিতে যে এক্সিস্টিং বাইকার্বনেট, তখন সেগুলো সবগুলোই রিঅ্যাকশন করা শুরু করবে এই প্রোটনের সাথে, এবং রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। সেকেন্ড যে স্টেপের রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে, সকল বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডে কনভার্টেড হবে যখন পানির পিএইচ এর ভ্যালুটা হবে 4.5। পিএইচ এর ভ্যালুটা হবে 4.5, তখন এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে। তো এই দুইটা স্টেপের রিঅ্যাকশন আমরা আইডেন্টিফাই করার জন্য, আমরা তো টাইট্রেশন যখন করি তখন কিন্তু পিএইচ কখনোই চেক করি না, আমরা পিএইচ ইনিশিয়ালি চেক না করে ইন্ডিকেটর ইউজ করে যে রিঅ্যাকশনের এন্ড পয়েন্ট গুলো আইডেন্টিফাই করি। তো আমাদের যে ফার্স্ট স্টেপের যে রিঅ্যাকশন, সেটাকে আমাদের আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে ফেনোভেথিলিন ইন্ডিকেটর। ফেনোভেথিলিন ইন্ডিকেটরে তোমার লাস্ট ক্লাসে দেখেছো, এটার এন্ড পয়েন্ট কত মনে আছে? কার্বন ডাইঅক্সাইড টেস্টে 8.3। 8.3 ইন্ডিকেটর হচ্ছে টার্নিং পয়েন্ট, যে পিএইচ হচ্ছে এটার কালার চেঞ্জ করে, সেটা হচ্ছে 8.3। 8.3 থেকে যদি পানির পিএইচ বেশি হয়, ফেনোথিলিন ইন্ডিকেটর কালার শো করবে পিঙ্ক, আর 8.3 বা তার থেকে যদি কম হয়, তাহলে ফেনোথিলিন ইন্ডিকেটর কালার শো করবে হচ্ছে কালারলেস। ওকে, আর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে, মিথাইল অরেঞ্জের রিঅ্যাকশন যেই টার্নিং পয়েন্ট যেখানে কালার চেঞ্জ করে, সেটা হচ্ছে 4.5। তো মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে পানির পিএইচ এর ভ্যালু যদি 4.5 এর থেকে বেশি হয়, তখন মিথাইল অরেঞ্জের যে মেইন আয়নটা, সেটা কালার ফর্ম করবে হচ্ছে ইয়েলো, আর যদি 4.5 এ নেমে আসে, সেটা হচ্ছে অরেঞ্জ আসবে। কালার চেঞ্জটা একটু খেয়াল করবে যে পানির পিএইচ কোনটা থাকে কি হয়। ফেনোথিলিনের ক্ষেত্রে পিএইচ যদি হাই থাকে, সেক্ষেত্রে হচ্ছে পিঙ্ক, আর আমাদের এখানে কিন্তু পিএইচ কিন্তু গ্র্যাজুয়ালি কমবে, তার মানে এখানে হবে পিঙ্ক থেকে কালারলেস। তো আমরা যদি একটু আগে আমরা বললাম যে দুটো স্টেপে আমরা টাইট্রেশন করব, সেখানে যদি পানির পিএইচ ইনিশিয়ালি 10 থাকে, তখন যদি আমরা ফেনোথিলিন ইন্ডিকেটর অ্যাড করি, সেটার কালার কি শো করবে? ফার্স্টেই বলো তো। পিঙ্ক। পিঙ্ক কালার আসবে। তারপর যদি আমরা টাইট্রেশন শুরু করি, টাইট্রেশন করতে করতে সেটা একটা সময় কালারলেস হয়ে যাবে। কালারলেস হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে পানির পিএইচ চলে আসছে হচ্ছে 8.3 তে। দেন সেকেন্ড স্টেপে তখন আমরা আবার হচ্ছে মিথাইল অরেঞ্জ অ্যাড করব। মিথাইল অরেঞ্জ যদি পানির পিএইচ এর ভ্যালু 4.5 এর থেকে বেশি থাকে, তখন ইয়েলো কালার শো করবে। আমরা স্ট্রং এসিড দিয়ে টাইট্রেশন করতে থাকবো, করতে করতে যখন লাইট অরেঞ্জে ট্রান্সফর্ম হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে এখানে 4.5 অ্যাটেন্ড করেছে, তখনই আমরা টাইট্রেশন স্টপ করবো। তো আমরা এইভাবে দুইবার বুরেট রিডিংটা রিড আউট করবো। একটা হচ্ছে ফার্স্ট স্টেপে প্রথমে শুধুমাত্র ফেনোথিলিন অ্যাড করে পিঙ্ক থেকে কালারলেস এই অবজারভেশন করব, আর সেকেন্ড স্টেপে হচ্ছে ইয়েলো থেকে অরেঞ্জ এই কালার চেঞ্জটা হচ্ছে মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর দিয়ে হচ্ছে আমরা এখানে অবজার্ভ করব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নেই, এই পানিতে যখন হচ্ছে আমাদের পানির পিএইচ এর ভ্যালু 8.3 থেকে বেশি থাকে, তখন কার্বনেটের সাথে সাথে পানিতে অ্যালকালিনিটি কজিং কম্পাউন্ড হিসেবে হাইড্রোক্সিল আয়নও থাকতে পারে। কার্বনেট সিস্টেমটা তো আমরা বললামই, তার সাথে সাথে কিন্তু হাইড্রোক্সিল আয়নও থাকতে পারে। হাইড্রোক্সিল আয়নও কিন্তু যেই পয়েন্টে এসে, যে পিএইচ এ এসে তার রিঅ্যাকশনটা কমপ্লিট করবে, নিউক্লিয়াইজড হয়ে যাবে, সেই পিএইচটা হচ্ছে 8.3। মানে 8.3 উপরে থাকা অবস্থায় যে দুটো কম্পাউন্ড টাইট্রেশনের সময় রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, সেটা দুইটা কম্পাউন্ড, একটা হচ্ছে কার্বনেট আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। আর পানির পিএইচ যদি 8.3 থেকে 4.5 হয়, তখন হাইড্রোক্সিল আয়নের কারণে কোনো অ্যালকাইটি ডেভেলপ করবে না, তখন শুধুমাত্র বাইকার্বনেট আয়নের কারণে অ্যালকাইনিটি ডেভেলপ করবে।
এখন তো আমি আরেকটা কেস ধরে নিই, যখন পানির পিএইচ এর ভ্যালুটা হচ্ছে বিলো 8.3, তখন আমাদের যখন আমরা টেস্ট করতে যাব টেস্টের কন্ডিশনটা কি দাঁড়াবে? হ্যাঁ, পানির পিএইচ এর ভ্যালুটা 8.3 কম, সে 7.5। তো আমাদের ফার্স্ট স্টেপে কি করতে হবে? স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে আমরা ফেনোথিলিন ইন্ডিকেটর আমরা অ্যাড করবো। আমি জানি না যে পানির পিএইচ কি 7 না 8 না 10, আই ডোন্ট নো, শুধুমাত্র আমি ফেনোথিলিন ইন্ডিকেটর অ্যাড করব। তো সেটা যদি পিএইচ 7.5 থাকে, সেটার ইনিশিয়াল কালারটা কি হবে? মিক্স কালারলেস। কালারলেস। তো কালারলেস হলে নেক্সট যদি আমি ফার্দার টাইটেশন করি, এই ফেনোথিলিনের কি আর কালার চেঞ্জ হবে? এখানে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে টাইটেশন করা শুরু করি, না মিস। কারণ পিএইচ তো আরো গ্র্যাজুয়ালি কমতে থাকবে, ফেনোথিলিনের তো আর কালার কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে যদি আমরা কালারলেস শুরুতেই পেয়ে যাই, এটা খেয়াল রেখো, যদি আমাদের শুরুতেই ফেনোথিলিন অ্যাড করার পরে পানির কালারটা কালারলেস হয়, তাহলে বুঝতে হবে যে পানির ইনিশিয়াল পিএইচটা হচ্ছে 8.3 থেকে কম। এখানে ফেনোথিলিনে আর কোনো চেঞ্জ আমরা অবজার্ভ করতে পারবো না, এবং সেখান থেকে আমরা আরেকটা কনক্লুশন দাঁড় করাতে পারি যে 8.3 থেকে কম হলে পানিতে কার্বনেট এবং হাইড্রোক্সিল আয়নের কারণে কোনো অ্যালকালিনিটি ডেভেলপ করছে না। সেখানে মেইনলি যে কম্পাউন্ডের কারণে অ্যালকালিনিটি ডেভেলপ করছে, সেটা কোন কম্পাউন্ড বা কোন স্পিসিস? সেটা শুধুমাত্র বাইকার্বনেট। ক্লিয়ার হচ্ছে কথাটা? একটা তো হচ্ছে আমার রিঅ্যাকশন হচ্ছে না, বাট তাহলে সেখানে মেইন কম্পাউন্ড কোনটা? রিঅ্যাকশন হচ্ছে না বলতে এই ফার্স্ট ফেজের রিঅ্যাকশনটা হচ্ছেই না। ফার্স্ট ফেজের রিঅ্যাকশনটা যদি না হয়, আমরা বলতে পারি যে পানিতে কার্বনেট এবং হাইড্রোক্সিল আয়নের কারণে কোনো ধরনের অ্যালকালিনিটি ডেভেলপ করছে না। এখানে অ্যালকালিনিটি কজিং কম্পাউন্ড মেইনলি হচ্ছে বাইকার্বনেট। তো তাহলে তো সেকেন্ড স্টেপে যদি কালারলেস হয়ে যায়, আমরা সাথে সাথেই তখন টাইটেশন না করে মিথাইল অরেঞ্জ অ্যাড করব। মিথাইল অরেঞ্জ অ্যাড করলে যদি পানির পিএইচ এর ভ্যালু 4.5 এর থেকে উপরে হয়, সেটা ইয়েলো কালার শো করবে। ইয়েলো কালার শো করলে আমরা সেখানে সালফিউরিক অ্যাসিড যখন অ্যাড করতে থাকবো, পানির মধ্যে অ্যালকালিনিটি কজিং বাইকার্বনেট যে কম্পাউন্ড গুলো থাকবে, সেগুলো রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করতে থাকবে, এবং এটার যে এন্ড পয়েন্ট, রিঅ্যাকশনের এন্ড পয়েন্ট অ্যাটেইন করবে পিএইচ 4.5 এ, যেটা আমরা দেখতে পাবো মিথাইল অরেঞ্জের কালারটা চেঞ্জ হয়ে আসছে লাইট অরেঞ্জে। তখন আমরা স্টপ করে দিব। তো এখান থেকে আমরা আসলে দুইটা ডিটারমিনেশন করব, একটা হচ্ছে ফেনোথিলিন অ্যালকালিনিটি, আর একটা আমরা বলছি হচ্ছে টোটাল অ্যালকালিনিটি। আমরা যখন টেস্টের ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন কিভাবে করবো সেটাতে পরে আসছে, বাট কি কি ডিটারমিন করবো আমি সেটাতে আসি। যে ফেনোথিলিন অ্যালকালিনিটি বের করবো, আর একটা হচ্ছে টোটাল অ্যালকালিনিটি বের করবো। ফেনোথিলিন অ্যালকালিনিটি কি? যখন আমরা ফেনোথিলিনের এন্ড পয়েন্টে অ্যালকালিনিটি ডিটারমিনেশন করছি। অ্যালকালিনিটি ডিটারমিনেশন যদি ফেনোথিলিনের এন্ড পয়েন্টে করি, দ্যাট মিন্স পানির পিএইচ যদি 8.3 থেকে বেশি হয়, 8.3 পর্যন্ত নামতে আমাদের যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগছে, সেটার রেসপেক্টে যদি আমরা অ্যালকালিনিটি ক্যালকুলেট করে থাকি, সেটাকে বলা হবে হচ্ছে ফেনোথিলিন অ্যালকালিনিটি। আর টোটাল অ্যালকালিনিটি হচ্ছে টোটাল, একদম শুরু থেকে পানির পিএইচ যাই থাকুক না কেন, 8.3 উপরে থাকুক কম থাকুক, হোয়াটএভার ইট ইজ, 4.5 পর্যন্ত নামতে উইথ রেসপেক্ট টু মিথাইল অরেঞ্জের এন্ড পয়েন্ট, সেটা পর্যন্ত নামতে টোটাল যে পরিমাণ আমাদের টাইটেন লাগছে, তার রেসপেক্টে যদি আমরা অ্যালকালিনিটি ডিটারমিনেশন করি, সেটা হচ্ছে টোটাল অ্যালকালিনিটি। তাহলে যদি আমাদের দুই স্টেপে টাইটেশন করতে হয়, যেখানে পানির পিএইচ এর ভ্যালু মোর দেন 8.3, সেখানে টোটাল অ্যালকালিনিটি ক্যালকুলেশনের সময় আমাদের টাইটেশনের যে ভলিউমটা আমরা ডিটারমিন করব, সেটা কতটুকু হবে সেটা বলো তো। সেটা কি ফার্স্ট স্টেপের সালফিউরিক অ্যাসিড কতটুকু লেগেছে সেটা, সেকেন্ড স্টেপেরটা, নাকি টোটালটা? যখন আমরা টোটাল অ্যালকালিনিটি ডিটারমিনেশন করি, টোটালটা ফার্স্ট স্টেপে। আমি কিন্তু স্টেপটা আবার রিপিট করছি, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিস আমরা বের করবো, একটা ফেনোথিলিন অ্যালকালিনিটি আর একটা হচ্ছে টোটাল অ্যালকালিনিটি। তো ফেনোথিলিন অ্যালকালিনিটি আমরা এখানে দেখতে পাচ্ছি কখন এক্সিস্ট করবে, মানে ফেনোথিলিনের মাধ্যমে আমরা অ্যালকালিনিটি ডিটারমিনেশন করতে পারবো যদি পানির পিএইচ এর ভ্যালুটা হয় 8.3 থেকে বেশি থাকে। 8.3 থেকে বেশি থাকলে ফেনোথিলিন অ্যাড করলে আমরা পিঙ্ক পাবো, সেখান থেকে হচ্ছে কালারলেস হতে যে পরিমাণ টাইটেন লাগছে, আই মিন এখানে সালফিউরিক অ্যাসিড লাগছে, সেটা আমরা রেকর্ড করব। আর সেকেন্ড স্টেপে কি করবে, আবার সেকেন্ড স্টেপে আমরা মিথাইল অরেঞ্জ অ্যাড করব। মিথাইল অরেঞ্জ অ্যাড করে টাইটেশন শুরু করব। টাইটেশন করতে করতে পানির পিএইচ এর ভ্যালু নেমে যাবে 4.5 এ, সেখানে আমরা আরেকবার রেকর্ড করব এই সেকেন্ড স্টেপে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগছে। ঠিক আছে, তো আমরা যখন সালফিউরিক অ্যাসিডের ক্যালকুলেশন করছি, সরি সালফিউরিক অ্যাসিড না, অ্যালকালিনিটি, তখন দুই ধরনের অ্যালকালিনিটি ডিটারমিনেশন করা হবে। একটা হচ্ছে ফেনোথিলিন অ্যালকালিনিটি, আই মিন ফেনোথিলিনের এন্ড পয়েন্টে অ্যালকালিনিটি ডিটারমিনেশন। তো ফেনোথিলিনের এন্ড পয়েন্টে অ্যালকালিনিটি ডিটারমিনেশন কোন স্টেপে হচ্ছে? ফার্স্ট স্টেপে হচ্ছে। তো সেখানে আমরা ফার্স্ট স্টেপে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগছে, সেটার ভলিউমটা রেকর্ড করব। সেই ভলিউম রেকর্ড করে সেখান থেকে যে অ্যালকালিনিটির ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে ফেনোথিলিন অ্যালকালিনিটি।
আর আরেকটা বলছি আমি টোটাল অ্যালকাইনিটি। তো টোটাল অ্যালকাইনিটি টেস্টটা বা মেজারমেন্টটা শেষ হচ্ছে কোন পিএইচে 4.5 এ, কিন্তু শুরু হচ্ছে কোন পিএইচে, যে কোনো পিএইচে হতে পারে, অ্যাবাভ 4.5 সেটা যে কোনো পিএইচে হতে পারে। তো আমাদের হতে পারে যে অ্যালকাইনিটি মেজারমেন্টটা দুইটা স্টেপে হয়েছে। যদি পানির পিএইচ এর ভ্যালু 8.3 বেশি থাকে তখন আমরা ফেনোথিলিন এন্ড পয়েন্টে একবার বের করছি, টাইট্রেশন কমপ্লিট করছি, আরেকবার মিথাইল অরেঞ্জের এন্ড পয়েন্টে ক্যালকুলেট করছি। তো যদি দুইটা স্টেপে হয় সেখানে টোটাল অ্যালকাইনিটি বলতে বোঝায় শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ ট্রাইটেন লাগছে তার রেসপেক্টে যদি আমরা অ্যালকাইনিটি ডিটারমিনেশন করি, তখন দুইটা স্টেপেই টোটাল যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগছে সেটা নিয়ে হচ্ছে আমরা টোটাল অ্যালকাইনিটি বের করব, শুধুমাত্র সেকেন্ড স্টেপে না। আর যদি ফার্স্ট স্টেপে 0 হয় তাহলে তো শুধুমাত্র সেকেন্ড স্টেপে যা হবে সেটা মিথাইল অরেঞ্জ অ্যালকাইনিটি যা টোটাল অ্যালকাইনিটি ওটা। ওকে, আচ্ছা আমরা টেস্টটাতে দেখি, টেস্টটা দেখলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা বলতে পারো। আর এখানে সালফিউরিক অ্যাসিড যেটা বারবার বলছি সেটা আমরা একটা ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, সেটার কনসেন্ট্রেশন সাধারণত 1/50 নরমাল আমরা সালফিউরিক অ্যাসিড এখানে ব্যবহার করে থাকি। নরমাল সলিউশন কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। নরমাল সলিউশন কিভাবে প্রিপেয়ার করতে হয় বলো? ওয়ান নরমাল সলিউশন আমরা কিভাবে প্রিপেয়ার করব? দিস অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার। হ্যাঁ, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তারপর ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান কি করব আমরা? তোমাকে যদি বলা হয় ওয়ান নরমাল সালফিউরিক অ্যাসিডের সলিউশন প্রিপেয়ার করো, সালফিউরিক অ্যাসিড হচ্ছে সম্ভবত অ্যাটমিক ওয়েট হচ্ছে ইজ 98, 49 অ্যাটমিক ওয়েট 98 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49 গ্রাম। তার মানে কিভাবে প্রিপেয়ার করব? ইজ 49 গ্রাম। গ্রামকে আমরা 1 লিটার পানির মধ্যে ডিসলভ করব। ইয়েস মিস। ঠিক আছে, ভালো কথা বুঝতে পেরেছো আশা করি। তাহলে হচ্ছে ওয়ান নরমাল সলিউশন যদি আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে চাই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে সেটা যদি 1 লিটার পানির মধ্যে ডিসলভ করি তাহলে যে সলিউশনটা আসবে সেটার কনসেন্ট্রেশন হবে 1 নরমাল। আর আমাদের এখানে বলা হচ্ছে 1/50 নরমাল সলিউশন তৈরি করতে, তাহলে 49 ডিভাইড বাই 50 গ্রাম যতটুকু হয় ওই পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়ে আমাদের সলিউশনটা প্রিপেয়ার করতে হবে 1 লিটারের সলিউশন। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এটা প্রিপেয়ার করতে পারি। এখন ভিডিওটা একটু দেখি কিভাবে টেস্টটা করব। আমাদের টেস্ট এরিয়াটা ভিডিও স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পলটা নিচ্ছেন যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের স্যাম্পল। গ্রাউন্ড ওয়াটারের স্যাম্পল আমাদের এখানে স্যাম্পল ভলিউমটা 50ও হতে পারে 100ও হতে পারে, এটা কোনো প্রবলেম নাই। আমরা এখানে 50 ml নিয়ে করব। 50 ml স্যাম্পল অলরেডি নিয়েছে এবং ইনিশিয়াল স্যাম্পল নিয়ে কিভাবে হচ্ছে রেঞ্জ করতে হয় সেটা তোমাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। যে আমরা যে বিকারে নিব বা মেজারিং সিলিন্ডারে নিব, প্রথমেই কিন্তু আগে তো ডিস্টিল ওয়াটার দিয়ে ক্লিন করে নিব, তারপর হচ্ছে আমাদের যে স্যাম্পল সলিউশন সেটা দিয়ে কিন্তু চারপাশে সেটাকে নিয়ে ওয়াশ করে নিতে হবে। এরপর এখানে 50 ml সলিউশন নেওয়া হয়েছে, 50 ml সলিউশন মেজারিং সিলিন্ডারে নেওয়া হয়েছে। আর এই যে বুলেটটা আছে সেই বুলেটে আমরা কোনটা নিব, কি নিব বলো তো? বুলেটের মধ্যে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড 0.02 N বা 1/50 নরমাল সালফিউরিক অ্যাসিডটা তৈরি করা আছে। সেই নরমাল সলিউশনটাকে এখানে বুলেটে ভরে নেওয়া হচ্ছে। এক্সপেক্টেড হচ্ছে একদম 0 পর্যন্ত করে নিয়ে যাওয়া, আর না হলেও কোনো সমস্যা নেই, 0 পর্যন্ত না নিলেও কোনো প্রবলেম নাই, আমরা সেটা রিড করতে পারি। ইনিশিয়াল রিডিংটা প্রথমে টেস্ট করার শুরুতে রিডিং এখান থেকে বুলেট থেকে রিড আউট করে নিব, তারপর আমরা টাইট্রেশন করব। তো আমাদের এখানে টাইট্রেশনটা দুইটা স্টেপে হওয়ার কথা। 50 ml নিচ্ছেন, আচ্ছা উনি কিন্তু এখানে 100 ml নিয়ে করছেন। ভিডিও বলেছিলাম বইয়ে তোমাদের মনে 50 ml বলা আছে, তো 50-100 এটাতে কোনো সমস্যার কিছু না, কারণ যেই ভলিউমটা আমরা নিব অ্যাকর্ডিংলি কিন্তু তোমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর ক্যালকুলেশন লাস্ট ক্লাসে দেখেছো, মাল্টিপ্লাইং ফ্যাক্টরে কিন্তু সেটার ইফেক্টটা থাকে যে আমাদের স্যাম্পল ভলিউমটা কত। 50 হলে তোমার ট্রাইটেন ভলিউম আসলে যতটুকু লাগবে টাইট্রেশনের সময়, 100 হলে তার দ্বিগুণই লাগার কথা। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমাদের এখানে 100 ml নেওয়া হয়েছে,
এরপরে যেটা অ্যাড করা হচ্ছে, এটা দেখানো হয়নি, এটা কিন্তু ফেনোক্সিলিন ইন্ডিকেটর অ্যাড করা হবে। তো ফেনোক্সিলিন ইন্ডিকেটরে যদি পানির পিএইচ, আমরা কিন্তু এখানে পানির পিএইচটা মেজারমেন্ট করিনি, আর যদি টেস্ট তুমি পিএইচ টেস্ট আগে করে থাকো তাহলে তো পিএইচ নোন থাকার কথা। যদি আমরা মেজারমেন্ট না করে থাকি তাহলে পানির পিএইচ যদি আবার না জানা থাকে, ফেনোক্সিলিন দিলে পানির পিএইচ যদি 8.3 বেশি হয় তখন কি কালার শো করবে বলো তো? এতক্ষণ ডিসকাস করেছি পিঙ্ক। পিঙ্ক কালার। আর যদি আমাদের পানি ইনিশিয়াল পিএইচটা মানে টেস্ট শুরু করার সময় যদি আমাদের পিএইচ এর ভ্যালুটা 8.3 থেকে কম থাকে তখন ফেনোক্সিলিনের কালার শো করবে কি? পানির মধ্যে কালারলেস। কালারলেস। ফেনোক্সিলিন কিন্তু আসলে কালারলেস একটা ইন্ডিকেটরই নরমাল যে সলিউশনে থাকে। তো পিএইচ এর ভ্যালু যদি হাই না হয় সেটার সেই যে আয়নটা পিঙ্ক কালার তৈরি করবে সেটা আসবে না, সেটা কালারলেসে থাকবে। এখানে দেখো ফিউ ড্রপস, কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ফিউ ড্রপস ফেনোক্সিলিন ইন্ডিকেটর দিয়ে আবার সেটাকে আমরা অবশ্যই শেক করব। শেক করার কারণ হচ্ছে যাতে কোনো জায়গায় কনসেন্ট্রেটেড না থাকে, পুরোটাতে ডিসলভ হয়। তো আমরা দেখতে পেলাম পানির কালার ছিল হচ্ছে কালারলেস। দ্যাট মিন্স ফার্স্ট স্টেপে আমাদের কোনো ট্রাইটেশন করার প্রয়োজন নেই, কারণ আমরা যদি ফার্দার সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রাইটেশন করি এখানে পানির পিএইচ কমবে, ফেনোক্সিলিনের কালার চেঞ্জ হওয়ার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সাথে সাথে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপে দ্যাট মিন্স মিথাইল অরেঞ্জ দিয়ে আমাদের অ্যালকাইটি টেস্ট করতে হবে। মিথাইল অরেঞ্জের ইন্ডিকেটরে তোমরা কালারটা দেখতে পাচ্ছ, ইনিশিয়ালি অরেঞ্জ কালার থাকবে। তো পানির পিএইচ এর ভ্যালু যদি 4.5 এর থেকে বেশি হয় তখন এটা পানিতে দিলেই সেটা ইয়েলো কালার টার্ন করবে। ড্রপার দিয়ে কয়েক ড্রপ মিথাইল অরেঞ্জ দেওয়া হবে। দেখতে পাচ্ছ হালকা একটা ইয়েলো কালার চলে আসছে। এখন আমরা ট্রাইটেশন শুরু করব। ট্রাইটেশন শুরু করার শুরুতেই এখানে আমাদের বুলেটের থেকে যে ইনিশিয়াল রিডিংটা সেটা রিড করতে হবে। তো রিড করার সময় লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের কি করতে হবে, পানির ক্ষেত্রে মানে যে কোনো সলিউশনের ক্ষেত্রে তার যে লোয়ার মিনিস্কাসটা থাকবে সেটা আমরা রিড করবো। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে বুলেটটা একদম কমপ্লিটলি ফিল্ড অবস্থায় শুরু হয়েছে ট্রাইটেশনটা, এখানে জিরোতে আছে রিডিংটা, ইনিশিয়াল রিডিংটা হচ্ছে 0। এরপরে ড্রপ বাই ড্রপ সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হবে। আর এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে কিন্তু আমরা এর নিচে একটা ম্যাগনেটিক স্টিয়ারার রাখবো আর এর ভিতরে একটা ম্যাগনেট ফেলে দেওয়া হবে। আমাদের আসলে ল্যাবে ম্যাগনেটিক স্টিয়ারারও আছে, এটা এখানে যদিও করা হয়নি, এটা দিয়েও আমরা করতে পারি। ম্যাগনেটিক স্টিয়ারার দিলে সুবিধাটা যেটা হবে, আমরা ম্যানুয়ালি যে স্টিয়ারিংটা করি ট্রাইটেশন করার সময় সেটা করতে হবে না, অটোমেটিক্যালি ম্যাগনেট একটা ছোট্ট একটা ম্যাগনেট বার আমরা যদি এখানে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দিয়ে দিই এবং নিচে ম্যাগনেটিক স্টিয়ারারের উপরে আমরা কনিক্যাল ফ্লাক্সটা রাখি, তখন অটোমেটিক্যালি কন্টিনিউয়াসলি স্টিয়ারিং হতে থাকবে। হ্যাঁ, তো ম্যানুয়াল স্টিয়ারিংটা আমাদের করতে হবে না, সেটা সুবিধা। তো আমাদের এখানে ম্যানুয়াল স্টিয়ারিংই করা হচ্ছে। তোমরা হয়তো এই জিনিসটা ইয়াতে দেখবে ম্যানুয়ালি লেখা আছে। এই পানিটা যেহেতু গ্রাউন্ড ওয়াটার ছিল, তোমরা স্যাম্পলিং করার সময় দেখেছো যেটা গ্রাউন্ড ওয়াটার ছিল, গ্রাউন্ড ওয়াটারে কিন্তু তুলনামূলকভাবে
সারফেস ওয়াটার থেকে অ্যালকালিনিটি কম্পাউন্ডটা বেশি থাকে, কারণ যেটা বলেছি যে যেই সোর্স থেকে আসলে কার্বনেট বাইকার্বনেট আসতে পারে, লাইমস্টোন থেকে আসতে পারে, সেটার কন্টাক্টে যেহেতু পানিটা যখন ওয়াটার বিয়ারিং ফর্মেশনের মধ্য দিয়ে ট্রাভেল করে, সেটার কন্টাক্টে আসে, সেটা ইজিলি পানিতে চলে আসতে পারে। এই জন্য দেখতে পাচ্ছি যে আমাদের আসলে অনেক টাইটেন লাগছে, অনেকক্ষণ টাইটেশন করতে হচ্ছে। হয়তো সারফেস ওয়াটারের ক্ষেত্রে এটা সময়টাও কম লাগবে, টাইটেশন ভলিউমটাও কম, টাইটেন্টের ভলিউমটাও কম লাগবে। সরি, চেঞ্জ হয়ে যাবে যে কোনো সময়, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন কালারটা কি হয়ে গেছে, এতক্ষণ অরেঞ্জ, এতক্ষণ ইয়েলো টাইপের ছিল, এখন কিন্তু লাইট একটা অরেঞ্জ কালার চলে আসছে। দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? জি মিস। মিস ট্যাঙ্ক কালার। হ্যাঁ, আমাদের যে মিথাইল অরেঞ্জের মেইন যে কম্পাউন্ডটা, যে অ্যাসিডিক সলিউশন, সেইটার যে কালারটা, সেই কালারে চলে যাচ্ছে। এখন আমাদের বুয়েটের রিডিংটাকে নিতে হবে, ফাইনাল রিডিংটা বলো তো একজন, যে রিডিংটা কত এখানে? মিস 10.6 মিস 10.1 না 10.6। 10.1 না, কিন্তু খেয়াল করো 10 কিন্তু এইখানে, হ্যাঁ 10 থেকে আরো নিচের দিকে নামছে। 10 থেকে কয়টা দাগ, 5-এরও কিন্তু একটু নিচে, যদি লোয়ার মিনিসকাসটা ধরি 10.6। দেখা যাচ্ছে কিভাবে রিডিংটা নিতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি তোমরা প্র্যাকটিক্যালি ল্যাবে করছো না, এখন রিড করতে গিয়ে যদি ভুল করো, তোমার তো ক্যালকুলেশনে ভুলই আসবে। এখানে 10 আর 11-র মাঝামাঝি আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন কোন দিক থেকে নিব হচ্ছে উপর থেকে, যেহেতু জিরোর ভ্যালুটা, তাহলে উপর থেকে আমরা ক্যালকুলেট করবো, ভ্যালুটা রিড করবো। উপর থেকে 10.10-এর থেকে নিচে নামছে, 10-এর থেকে কত নিচে, 5-এরও একটু নিচে। লোয়ার মিনিসকাস যদি আমরা রিড করি, সেটা 10.6-এর অ্যারাউন্ড হওয়ার কথা। 10.6 রিডিং নিয়ে শেষ করছি। তাহলে আমরা যদি আমি আমার স্টেপগুলো, ইনিশিয়ালি প্রিপারেশন তো আগে দেখছো, স্টেপগুলো যদি আমরা দেখি, শুরুতেই আমরা পানি নিচ্ছি 100 ml। 100 ml নেওয়ার পরে সেখানে হচ্ছে ফেনোক্সিলিন ইন্ডিকেটর অ্যাড করা হচ্ছে, ফিউ ড্রপস ফেনোক্সিলিন ইন্ডিকেটর অ্যাড করার পরে যদি আমাদের কালারটা পিঙ্ক কালার থাকে, তখন আমরা টাইটেশন করব এবং ওয়েট করব আনটিল ফেনোক্সিলিন ইন্ডিকেটরটা কালারলেস হওয়া পর্যন্ত। কিন্তু আমাদের এখানে স্যাম্পলের যেই পিএইচ এর ভ্যালুটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যে ফেনোক্সিলিন দেওয়ার পরে সেটা কালারলেস থাকছে, দ্যাট মিন্স পিএইচ এর ভ্যালুটা ছিল 8.3। আমরা সেকেন্ড স্টেপে ইমিডিয়েটলি চলে যেতে পারবো। ইমিডিয়েটলি তখনই আমাদের টাইটেশন করার দরকার হবে না ফার্স্ট স্টেপে। তখন ফিউ ড্রপস মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করছি। মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করলে পানির কালারটা কিছুটা ইয়েলো কালার দেখা যাবে। তখন আমরা বুলেট থেকে ইনিশিয়াল রিডিংটা নিব এবং টাইটেশন শুরু করব। টাইটেশন করতে করতে মিথাইল অরেঞ্জের কালারটা যখন লাইট টিন্ট অফ অরেঞ্জ কালার একটা দেখা যাবে, সেটার মধ্যে হচ্ছে আমরা তখন স্টপ করে দিব এবং এই রিডিংটা নিব। ঠিক আছে, তো এখন আসো আমি যেটা দুটো স্টেপের কথা বলেছিলাম, যে ফার্স্ট স্টেপে, এখানে ফার্স্ট স্টেপে রেকর্ডেড টাইটেন ভলিউম এই টেস্টের জন্য কতটুকু বলো তো, এই টেস্টটা দেখানো হয়েছে তোমাদের। মিস 10.6 ফার্স্ট স্টেপ বলতে বলছে হচ্ছে ফেনোক্সিলিনের এন্ড পয়েন্টে টাইটেশন করতে যেয়ে আমাদের কতটুকু ট্রাইটেন্ট লেগেছে। মিস কোনো ট্রাইডেন্টই তো লাগেনি। কোনো ট্রাইটেন্টই লাগেনি। তো ফার্স্ট ফেজে ফেনোক্সিলিনের এন্ড পয়েন্টে এখানে কিন্তু টাইটেশন করার সময় কোনো ট্রাইটেন্ট লাগেনি, দ্যাট মিন্স ওটার ভলিউম কিন্তু 0। হ্যাঁ, আর সেকেন্ড স্টেপে আমরা এখানে যখন টাইটেশন করেছি 8.3 থেকে 4.5 এর, মানে মিথাইল অরেঞ্জের এন্ড পয়েন্টে আসতে আসতে, তখন ট্রাইটেন্টের ভলিউমটা ছিল এখানে 10.6। তাহলে এখানে যদি তোমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয় ফেনোক্সিলিন অ্যালকাইনিটি, ফেনোক্সিলিন অ্যালকাইনিটি ক্যালকুলেশনে আমাদের লাগবে হচ্ছে ফার্স্ট স্টেপে টাইটেন্টের ভলিউম, সেখানে ওটার ভ্যালুই হচ্ছে 0, দ্যাট মিন্স ফেনোক্সিলিন অ্যালকাইনিটি আসবে 0। আর টোটাল অ্যালকাইনিটি হচ্ছে একদম ফার্স্ট স্টেপ প্লাস সেকেন্ড স্টেপ দুইটাতে টোটাল মিলিয়ে সাম আপ করে টোটাল যে পরিমাণ টাইটেন ভলিউম লাগছে, সেটা হচ্ছে, সেটাকে ধরে যখন আমরা অ্যালকাইনিটি ডিটারমিনেশন করি, সেটা হচ্ছে টোটাল অ্যালকাইনিটি। তো এখানে আমাদের যেহেতু ফার্স্ট স্টেপে নাই, দ্যাট মিন্স সেকেন্ড স্টেপে যতটুকু টাইটেন লেগেছে 10.6, সেটাই ইকুইভ্যালেন্ট টু মিথাইল অরেঞ্জ অ্যালকাইনিটি অ্যাজ ওয়েল এজ টোটাল অ্যালকাইনিটি। ওকে, আর যদি দুইটা স্টেপে লাগে, তখন কিন্তু আমাদের টাইটেন্টে যে দুটা ভলিউম আমরা রেকর্ড করব, সেটাকে দুটাকে যোগ করে তখন কিন্তু
সেটাকে আমাদের টোটাল অ্যালকাইনিটি বের করতে হবে। টেস্ট মেথোডোলজি নিয়ে কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আশা করি টেস্ট তোমরা বুঝতে পেরেছো। টেস্ট বুঝতে পারলে আর ক্যালকুলেশনও করতে পারবে। ফেনোক্সিলিন অ্যালকাইনিটি বের করার সময় মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, আর কিসের সাথে মাল্টিপ্লাই করব, ফার্স্ট ফেজে মানে ফেনোক্সিলিনে এন পয়েন্ট 8.3 পর্যন্ত নামতে সালফিউরিক অ্যাসিড যে পরিমাণ লেগেছে সেটার যে ভলিউমটা, রেকর্ডেড ভলিউমটা, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে ফেনোক্সিলিন অ্যালকাইনিটি বের হয়ে যাবে। আর টোটাল অ্যালকাইনিটি ক্যালকুলেট করার জন্য হচ্ছে একদম শুরু থেকে বলতে পানির পিএইচ যদি 8.3 থেকে উপরে থেকে আমরা তো দুইটা স্টেপে ট্রাইটেশন করব। দ্যাট মিন্স ফার্স্ট স্টেপে প্লাস সেকেন্ড স্টেপে দুইটা মিলে টোটাল যে পরিমাণ সালফিউরিক অ্যাসিডের ভলিউম লাগছে পানির পিএইচটাকে 4.5 পর্যন্ত ড্রপ করার জন্য, টোটাল সালফিউরিক অ্যাসিডের ভলিউমটা দিয়ে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে যে অ্যালকাইনিটি ভ্যালুটা আসবে সেটাকে আমরা এখানে রেকর্ড করব মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট হিসেবে। তো এখানে একটা জিনিস বলার, যে অ্যাসিডিটি এবং অ্যালকাইনিটি দুটাকে আমরা একটু ডিফারেন্ট, অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো আমরা বের করে থাকি সেগুলোর কনসেন্ট্রেশন সাধারণত শুধুমাত্র মিলিগ্রাম পার লিটারে এক্সপ্রেস করে থাকি, কিন্তু অ্যালকাইনিটি এবং অ্যাসিডিটির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে এখানে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট এটা হিসেবেও এক্সপ্রেস করা হয়। আমার মনে হয় লাস্ট ক্লাসে তোমরা ফেনোক্সিলিন অ্যাসিডিটি বের করেছিলাম মনে আছে, বা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি আমরা বের করেছিলাম, সেখানেও কিন্তু ইউনিটটা ছিল মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তো অ্যালকাইনিটি ভ্যালুটা আসলে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে কেন বের করা হয়, বা ইকুইভ্যালেন্ট এটাকে আসলে কেন বের করা হয়, এটাকে আমরা যেটা দেখলাম যে অ্যালকাইনিটি কজিং যে কম্পাউন্ড গুলো সেগুলো কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে যেমন বাইকার্বনেট, কার্বনেট, হাইড্রোক্সিল আয়ন, এক একটা এক এক রকম, এবং এক একটা কিন্তু অ্যাসিডকে নিউট্রালাইজেশন করার ক্যাপাসিটি ডিফারেন্ট। যেমন কার্বনেটের বেশি, তার তুলনায় বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়নের কম। তো সেই জন্য আমরা কোন কম্পাউন্ড আসলে অ্যালকাইনিটি ডেভেলপ করছে সেটা তো আর বোঝা সম্ভব না। দ্যাটস ওয়াই একটা কমন রেফারেন্স একটা কম্পাউন্ডের রেসপেক্টে অ্যালকাইনিটির ভ্যালুটাকে এক্সপ্রেস করা হচ্ছে। দ্যাট মিন্স সে ধরো এটার যদি রেজাল্ট আসে, সাপোজ ধর আমি ধরে নিচ্ছি যে রেজাল্ট আসলো 150 মিলিগ্রাম পার লিটার। এখন 150 মিলিগ্রাম পার লিটার বললে কি আমি বুঝতে পারবো যে 150 মিলিগ্রাম পার লিটার পানিতে কি বাইকার্বনেট আছে, পানিতে কি কার্বনেট আছে, না পানিতে হাইড্রোক্সিল আয়ন আছে, কোনটা কতটুকু আছে, উই ডোন্ট নো। এই জন্য আমরা যেটা আসলে বলতে পারি যে পানিতে 1 লিটার পানির মধ্যে 180 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা পানিতে ডিসলভ করি, ক্যালসিয়াম কার্বনেট ডিসলভ করলে পানিতে কি আসবে বলতো, সেটা আয়োনাইজড হয়ে ক্যালসিয়াম এবং কার্বনেটে ডিসোসিয়েটেড হবে না, হবে কি? জি মিস। কার্বনেট কি ফর্ম করবে, কার্বনেট তো হচ্ছে অ্যালকাইনিটি ডেভেলপ করবে, তাই না? জি মিস। তাহলে আমরা আসলে এটাকে যেটা বলতে যাচ্ছি যে পানিতে 180 মিলিগ্রাম, 1 লিটার পানির মধ্যে 180 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা ডিসলভ করি, সেটা পানিতে পিওর ওয়াটারের মধ্যে, পিওর ওয়াটারে যদি 1 লিটার পানির মধ্যে 180 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট ডিসলভ করলে যে পরিমাণ অ্যালকাইনিটি ফর্মেট করবে, আমাদের স্যাম্পল ওয়াটার মানে যেটা নিয়ে আমরা টেস্ট করেছি সেটার অ্যালকাইনিটি কনসেন্ট্রেশনও সেম, মানে সেটাও কিন্তু সেম পরিমাণ অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারবে। তার ক্যাপাসিটিটা দুটার সেম, যদিও কম্পাউন্ডটা এই ভ্যালু দিয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই। দ্যাটস ওয়াই যেহেতু অ্যালকাইনিটি কজিং কম্পাউন্ডটা আসলে ডিফারেন্ট, আমরা এখানে একটা রেফারেন্স কম্পাউন্ড ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে এটাকে বের করে থাকি। ক্লিয়ার হয়েছে এটা কেন আমরা মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট বের করি? জি মিস। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু বলছি বারবার করে তোমাদের বোঝার জন্য, যদি বোঝার অসুবিধা থাকে কিন্তু বলে দিবা। আমাদের যে একটু আগে আমরা যেই গ্রাউন্ড ওয়াটার নিয়ে টেস্ট করেছিলাম, আমরা দেখলাম যে ফেনোক্সিলিন অ্যালকাইনিটি পরিমাণটা ওখানে 0 ছিল। শুধুমাত্র আমরা সেকেন্ড স্টেপে মিথাইল অরেঞ্জের এন্ড পয়েন্টে আমরা সেখানে অবজার্ভ করতে পেরেছি। তো সেখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন কম্পাউন্ড এই স্যাম্পলে মেইনলি অ্যালকাইনিটি ডেভেলপ করেছে, কোন কম্পাউন্ড, সেটা কোন কম্পাউন্ডটা বলো তো? আমরা কিন্তু ইকুয়েশন দেখেও বুঝতে পারি। যদি শুধুমাত্র সিঙ্গেল স্টেপে মিথাইল অরেঞ্জের দিয়ে বা মিথাইল অরেঞ্জের এন্ড পয়েন্টে শুধুমাত্র আমরা টাইট্রেশন করতে পারি, ফেনোক্সিলিনের এন্ড পয়েন্টে কোনো টাইট্রেশন করা সম্ভব না হয়, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা ন্যাচারাল ওয়াটার, সেখানে কোন কম্পাউন্ড এখানে অ্যালকাইনিটি ফর্ম করছে, ইজ বাইকার্বনেট। এটা হচ্ছে শুধুমাত্র বাইকার্বনেট। তো মেইনলি আমাদের ন্যাচারাল ওয়াটারের পানির পিএইচটা যেহেতু তোমরা একটু আগেই বলেছো 6.5 থেকে 8 বা 8.5 এর অ্যারাউন্ড থাকে, সেখানে আসলে মেইনলি অ্যালকাইনিটি কজিং কম্পাউন্ড হচ্ছে বাইকার্বনেট, এবং সেটার কারণেই আমরা শুধুমাত্র সিঙ্গেল স্টেপেই
অ্যালকালিনিটি টেস্টের রেজাল্ট পেয়ে থাকি, যদি আমরা ন্যাচারাল ওয়াটার দিয়ে টেস্ট করি। ন্যাচারাল ওয়াটার না করে তুমি যদি অন্যান্য ওয়াটার, ধরো হচ্ছে কোনো ট্রিটেড ওয়াটার, সুয়েজ ওয়াটার, ওয়েস্ট ওয়াটার দিয়ে করো, সেখানে কিন্তু এরকম রেজাল্ট আসবে না, সেখানে রেজাল্টটা অবশ্যই ডিফারেন্ট হবে। এখন আশা করি এটার প্রিন্সিপাল যদি বোঝা হয়ে যায়, আমরা এখন সিগনিফিকেন্সটা একটু বলি যে পানিতে অ্যালকালিনিটি থাকলে, বেশি থাকলে কি সুবিধা বা অসুবিধা। পানিতে অ্যালকালিনিটি থাকলে আসলে হেলথের তেমন কোনো সিগনিফিকেন্স নাই। হ্যাঁ, মানে আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক না, এটা বেশ ভালো পরিমাণে থাকলো। কিন্তু অতিরিক্ত থাকলে যেটা হয় যে একটা বিটার টেস্ট ডেভেলপ করে, হ্যাঁ, একটা তিতা একটা ভাব, এখানে লেখাও আছে যে আমাদের যদি লার্জ অ্যামাউন্ট অফ অ্যালকালিনিটি থাকলে পানিটা খেতে ভালো লাগবে না, স্বাদটা একটা স্বাদ ডেভেলপ করবে। আর আমাদের যেটা ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করে, বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট প্রসেসগুলো থাকে, ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসগুলো এটা এখানে লিখে দেওয়া আছে। কোগুলেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অক্সিডেশন, প্রেসিপিটেশন যে প্রসেসগুলো থাকে, সেগুলোতে কিন্তু অ্যালকালিনিটি একটা, যেহেতু অ্যালকালিনিটি থাকলে পানিতে বাফারিং ক্যাপাসিটি ডেভেলপ করে, তো পিএইচটা অনেকগুলো ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে পিএইচ খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার ট্রিটমেন্ট প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। তো পিএইচ বাফার হিসেবে যেহেতু অ্যালকালিনিটিটা কাজ করে, তখন বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট প্রসেস, পার্টিকুলার ট্রিটমেন্টে আমি যাচ্ছি, যেমন কোগুলেশন এখানে বলা আছে, লাইম সোডা সফটেনিং বা আয়রন রিমুভাল, এই সমস্ত ট্রিটমেন্ট গুলো তার যে কাইনেটিক্সটা সেটা স্লো ডাউন হয়ে যায়, যে স্পিডে হওয়ার কথা সেই স্পিডে হয় না, বা যে পরিমাণ আমরা পানি থেকে ওই কম্পাউন্ড গুলো, যে পার্টিকুলার কম্পাউন্ড গুলো আমরা বের করে দিতে চাচ্ছিলাম, সেটা দেখা যায় যে সেইটার পিউরিফিকেশনটা ততটা সেই পার্সেন্টেজে অ্যাটেন্ড করা যায় না যদি পানির মধ্যে অ্যালকালিনিটি বেশি থাকে। এটাই হচ্ছে পানির মধ্যে অ্যালকালিনিটি বেশি থাকার মেইন সমস্যা ডিউরিং ট্রিটমেন্ট প্রসেস। তার বিভিন্ন ধরনের অ্যারোবিক ডাইজেশন, কোগুলেশন, সফটেনিং প্রসেস, তারপর আয়রন রিমুভাল, অক্সিডেশন প্রসেস, এগুলোতে অ্যালকালিনিটি থাকলে পানির পিএইচটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, এবং আমরা যে ইমপিউরিটিস গুলোকে বের করে দিতে চাচ্ছি পানি থেকে, আমি সরিয়ে দিতে চাচ্ছি, তার কনসেন্ট্রেশন কমাতে চাচ্ছি, সেটা আপ টু দা মার্ক হয় না। হয় না তা না, বন্ধ হয়ে যায় তা না, কিন্তু সেটা যে পরিমাণে আমরা চাচ্ছি সেটার এফিসিয়েন্সিটা ততটা ভালো হয় না। এটা পানির যখন আমরা ট্রিটমেন্ট করি সেটার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করে। আর অ্যাকোয়াটিক লাইফের জন্য আসলে অ্যালকালিনিটি ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রে আসলে অ্যাকোয়াটিক লাইফকে সেভ করে বলা যায়, যেহেতু এটা একটা বাফারিং ক্যাপাসিটি ডেভেলপ করে। র্যাপিডলি যদি কোথাও পিএইচ এর চেঞ্জ হতে থাকে, মানে চেঞ্জ হওয়ার সেই রিস্ক থাকে, চান্স থাকে, তখন পানিতে অ্যালকালিনিটি থাকলে সেটার রেটটা কিন্তু কমে যায়। তো কিভাবে পিএইচ এর র্যাপিডলি চেঞ্জ হতে পারে, আমরা জানো যে কিছু কিছু জায়গাতে অনেক সময় আমাদের অ্যাসিড ড্রেইন হয়ে থাকে, অ্যাসিড ড্রেইন হলে পানির পিএইচ দ্রুত ড্রপ করতে পারে, এবং নির্দিষ্ট পিএইচ এর থেকে কমে গেলে পানির মধ্যে থাকা যে মাছ বা অন্যান্য অ্যাকোয়াটিক লাইফ সেগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে না। বা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন অ্যাসিডিক ওয়েস্ট ডাম্প করা হয় বিভিন্ন ওয়াটার বডিগুলোতে, সেক্ষেত্রেও পিএইচ এর র্যাপিড চেঞ্জ হতে পারে। তো অ্যালকালিনিটি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকলে সেখানে পিএইচ এর ড্রপটা অতটা হবে না, সেটাকে প্রিভেন্ট করবে। এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়াটারের মধ্যে পানির সিগনিফিকেন্স। আরেকটা হচ্ছে যে যদি আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই অ্যালকালাইন ওয়াটারটাকে ক্যারি করা হয় বা কনভে করে কোথাও নিয়ে যাওয়া হয়, সেখানে যে সমস্যাটা অ্যারাইজ করে সেখানে স্কেল ফর্মেশন হয়। স্কেল ফর্মেশন আমরা একটু আগে দেখলাম যে পানিতে যখন কার্বনের বেশি থাকে তখন ক্যালসিয়াম আয়ন যদি থাকে, ক্যাটায়ন থাকে, সেটার সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেট সলিড প্রেসিপিটেট ফর্ম করতে পারে। তো এই যে সলিবিলিটি বা কার্বনেট কতটুকু থাকবে, ক্যালসিয়ামের সাথে রিঅ্যাকশন করে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে, সেগুলো অবশ্যই টেম্পারেচারের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। তো দেখা যায় বেশি পরিমাণে থাকলে অ্যালকালিনিটি পানির মধ্যে যেই পাইপটা থাকে সেই পাইপলাইনের মধ্যে স্কেল ফর্মেশন হয়, এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে। বা লম্বা সময় স্কেল ফর্মেশন হলে সেখানে অনেক সময় আস্তে আস্তে করোশন হয়, এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে যখন পানির মধ্যে হাই অ্যালকালিনিটি থাকে। যদিও খাবার পানির মধ্যে বেশি থাকলে তেমন কোনো সমস্যা নেই, শুধু খাবার পানিটা তিতা লাগবে।